শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ পর্যালোচনা ভিত্তিক আরটিভির নিয়মিত আয়োজন নিটল টাটা আজ পত্রিকায়। সঙ্গে আছি মামুনুর রহমান খান। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলোর অন্যতম শিরোনামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং তা নিয়ে বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। শুভ সকাল মামুন। আপনার বিশ্লেষণের আগে চলেন দেখে নিই আজকে জাতীয় দৈনিকের অন্যতম শিরোনাম যেই খবরগুলো হয়েছে। দৈনিক প্রথম আলো প্রধান শিরোনাম করেছে রাজধানীতে আবার সংক্রমণ বাড়ছে। রাজধানীতে এক মাসে রোগী বেড়েছে ৫৬%। মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, উত্তরায় আক্রান্ত বেশি। দেশে মোট আক্রান্তের ৩৪.৬৫%ই রাজধানীর বাসিন্দা। শিরোনাম আরেকটি দেখছি, গ্রেপ্তার হওয়া সব পুলিশকে মুখোমুখি করবে র্যাব। সিনহা হত্যা, ওসি প্রদীপ সহ ৭ পুলিশ আবার ৪ দিনের রিমান্ডে। এর আগে তাদের ৬০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পেছনের পাতার একটি খবর, বন্যায় শিক্ষা প্রতিষ্ঠানে বড় ক্ষত। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ৩,৯১৩টি প্রাথমিক বিদ্যালয় বন্যায় ক্ষতিগ্রস্ত। মাধ্যমিকে প্রায় ১,২০০ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম দেখছি, রোহিঙ্গাদের আত্মীকরণ নয়, ভাষাঞ্চরে স্থানান্তর নয়তো তৃতীয় দেশ। রোহিঙ্গা ঢলের ৩ বছর। শিরোনাম করেছে বিনিয়োগ ভাটায় ব্যাংকে তারল্যের জোয়ার। পেছনের পাতায় দেখছি, কৌশলের টিউশন ফি আদায় স্কুলগুলোতে নির্দেশনা তৈরির কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। দৈনিক ইত্তেফাক, বিদ্যুতের ভুলভাল বিলে অতিষ্ঠ গ্রাহক। বাসায় না গিয়ে খেয়াল মতো ইউনিট লেখে মিটার রিডার। ভুলের প্রতিকার পাওয়া সহজ নয়, হয়রানির সঙ্গে খালি হচ্ছে পকেট। স্লটের কারণে ১ ইউনিট কম বেশি দেখালেই বিলের ব্যাপক ফারাক। পেছনের পাতায় দেখছি, এবার আইন সংস্কার নিয়ে খোদ ইসিতেই ভিন্নমত। কমিশন বিড়ালে পরিণত হবে বলছেন মাহবুব তালুকদার। দৈনিক যুগান্তরের শিরোনাম, পিকে হালদারের জালিয়াতি, ১১০০ কোটি টাকা ৮ ব্যাংকে এফডিআর। বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন, আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে এফডিআর এর অর্থ। পেছনের পাতায় দেখছি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি মধ্যরাতে ৬০ কর্মকর্তার পদোন্নতি নিয়ে তোলপাড়। এমডিকে অন্ধকারে রেখেই কমিটির কাছে ফাইল উপস্থাপন। দৈনিক সমকালের শিরোনাম, সকল আন্দোলনে আইভি রহমানের অবদান ছিল বলছেন প্রধানমন্ত্রী। কওমি মাদ্রাসাকে ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা দেওয়ার অনুমতি মন্ত্রিসভার। এছাড়া করোনার ভ্যাকসিন নিয়ে দোলাচলে সরকার। গতকালকে স্বাস্থ্যমন্ত্রীর একটি ব্রিফিং ছিল। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, প্রত্যাবাসন সহসা হচ্ছে না, শেষ দফা রোহিঙ্গা আগমনের ৩ বছর। চীন, ভারত ও নিরাপত্তা পরিষদের উপর ভরসা। রোহিঙ্গাদের নিয়ে বিপাকে বাংলাদেশ। আন্তর্জাতিক মহলের কার্যকর কোনো উদ্যোগ নেই। আরেকটি খবর দেখছি, প্লাজমা চিকিৎসার অনুমোদন যুক্তরাষ্ট্রে। এছাড়া নাম চুরি করে মাদ্রাসা জাতীয়করণের চেষ্টা। দ্য ডেইলি স্টার প্রধান শিরোনাম করেছে, রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন অ্যাটেম্পটস রেজাল্ট জিরো। তারা বলছে, মিয়ানমার ডুইং লিটল ওয়াইল বাংলাদেশ ফেসিং ফাইন্যান্সিয়াল, ইকোলজিক্যাল অ্যান্ড সিকিউরিটি চ্যালেঞ্জেস। এছাড়া নেভার এন্ডিং রোড টু জাস্টিস, আইসিজে অর্ডার টু অফার হোপ বাট প্রোগ্রেস লিটল। আমরা জানি রোহিঙ্গারা যে মানে দ্বিতীয় বা তৃতীয় দফায় বাংলাদেশে আসা শুরু করলো, সেটার যে বড় ঢলটি অর্থাৎ মিয়ানমারের রাখাইনে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পরে ২০১৭ সালের এই দিনেই কিন্তু তারা সীমান্ত পাড়ি দিয়ে আমাদের টেকনাফে দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এবং এই ৩ বছরে আমরা দেখেছি দ্বিপাক্ষিক, আঞ্চলিক, আন্তর্জাতিক অনেক রকম উদ্যোগ নেওয়া হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে। আলোচনাটি এই বিষয়টি দিয়েই শুরু করতে চাই। ডেইলি স্টারের শিরোনামটি আবারও আপনাকে একটু পড়ে শোনাতে চাই। তারা বলছে রেজাল্ট জিরো। কি বলবেন? এটি সত্যি যে একটি মানবিক বিপর্যয়ের ভেতর দিয়ে বাংলাদেশ আশ্রয় দিয়েছে রোহিঙ্গাদেরকে। কারণ আমরা রাখাইন স্টেটে কি হয়েছে, এখানে সেনাবাহিনী কি ভূমিকা রেখেছে, এমনকি অং সান সুকি কি ভূমিকা রেখেছে, এগুলো আমরা সব দেখেছি। গত ৩ বছরে বাংলাদেশ চেষ্টা করেছে কূটনৈতিকভাবে এবং আপনার বিভিন্ন ফোরামে অংশগ্রহণ করে, মতামত দিয়ে, যুক্ত করে এই সমস্যার একটা যৌক্তিক সমাধানের দিকে যাওয়া যায় কিনা। কিন্তু আপনি যদি দেখে থাকেন অর্জনের দিকে, বাংলাদেশ কিন্তু তেমন কোনো কিছু অর্জন করতে পারেনি। এবং দিনের শুরুতে চায়নার যে পরিস্থিতি ছিল, রাখাইন স্টেটের সহিংসতাকে স্বীকার না করা এবং এবং বার্মিজ সেনাবাহিনীকে সমর্থন করা এবং সেই সরকারকে সমর্থন করা, সেটি কিন্তু এখনো সেই অবস্থানে রয়েছে। এমনকি আমরা ভারতকে পরিষ্কার কোনো অবস্থানে আমরা কিন্তু নিতে দেখিনি, যদিও ভারত আমাদেরকে বন্ধুরাষ্ট্র মনে করে
এবং আমরা অনেকভাবেই তাদের কাছে ঋণী বলে আমাদের বর্তমান সরকার মনে করেন। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে আমরা ভারতকে যে ভূমিকা দেখতে চেয়েছিলাম আন্তর্জাতিক দরবারে, সেটি কিন্তু আমরা দেখতে পাইনি, বা চায়না আমাদের পাশে দাঁড়ায়নি। সেটি শেষ পর্যন্ত বাংলাদেশের একটি বোঝা হিসাবে রয়ে গেছে। যেটি হয়েছে, বিভিন্ন পশ্চিমা দেশ এবং ইউএন অর্গানাইজেশন গুলো আপনাকে অর্থ সহায়তা করতে চেয়েছে, মানবিক সহায়তা করতে চেয়েছে, ত্রাণ তৎপরতা করতে চেয়েছে, বাট কিন্তু সেটি তো এই যে আপনার প্রায় 2 মিলিয়ন রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে, তার কোনো যৌক্তিক সমাধান হচ্ছে না। আপনি দেখুন, এখনো কিন্তু এটি বাংলাদেশের মাথা ব্যথা, এবং তাদেরকে ভাষান্তরে নিবে কি নিবে না এই জায়গাটি তো না, সেই আন্তর্জাতিক সেই মহল বিষয়টি বাংলাদেশের যে সাথে। এই যে আন্তর্জাতিক গোষ্ঠীর যে সহায়তার যে প্রথম দিকের যেই আগ্রহ বা উদ্যোগগুলো ছিল, দিন দিন কিন্তু সেটাও কমে আসছে, চাপটিও কমছে। উল্টো দিকে আমরা যেটি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি, সামাজিক ক্ষতি, পরিবেশগত ক্ষতি, আইন শৃঙ্খলার ক্ষতি, সব দিকেই কিন্তু আমরা চাপের মুখে। এবং মিয়ানমারে তো পাঠানো গেলই না, আমরা ভাষাঞ্চরেও কিন্তু এখনো নিতে পারছি না, অথচ 2 বছর আগে প্রায় 2300 কোটি টাকা ব্যয়ে সেখানে কিন্তু গুচ্ছ গ্রাম তৈরি করা হয়েছে এবং সেই ভবনগুলো সেইভাবেই পড়ে রয়েছে। দেখুন, আমাদের মনে হচ্ছে যে এখনো আমরা আশাবাদী হয়ে আছি। আমরা ভাবছি যে সমস্যাটির তড়িৎ সমাধান হবে, এবং যেভাবে রিপ্যাট্রিয়েশনের প্রস্তাবনা মিয়ানমার সরকার দিয়েছে, সেটি খুব হাস্যকর, অযৌক্তিক, এবং তাতে করে পরিস্থিতির কোনো ব্যত্যয় ঘটবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন কিন্তু আন্তর্জাতিক মহলের উপরে যে চাপ আমরা প্রয়োগ করতে চাচ্ছিলাম, সেটি কমে আসছে। আপনি জানেন যে এই মানবিক বিপর্যয় শুধু যে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে হচ্ছে তা তো না, মধ্যপ্রাচ্যের দিকে হচ্ছে। কাজেই ইউএন এবং অন্যান্য অর্গানাইজেশন এবং যারা আন্তর্জাতিক দাতা গোষ্ঠী রয়েছে, তাদের নজর দেওয়ার সুযোগ রয়েছে ফিলিস্তিনে, তাদের নজর দেওয়ার সুযোগ রয়েছে সিরিয়াতে, ইরাকে, এমনকি লিবিয়াতে। কাজেই রোহিঙ্গা ইস্যুটি আমরা যেইভাবে সামনের দিকে এগুতে পারতাম, আমি ডেইলি স্টারের শিরোনামের সাথে অনেকখানি একমত, যে আমরা ওইভাবে এগোতে পারিনি, আমরা বন্ধুর জোট তৈরি করতে পারিনি, আমরা কূটনৈতিকভাবে যে চাপ প্রয়োগ করতে পারতাম সেটি পারিনি, আমরা শক্তিশালী দেশকে সাথে নিয়ে যেভাবে এগোতে পারতাম সেটি করতে পারিনি। বরং যেটি হয়েছে, যে মিয়ানমার এখন একটি উদীয়মান অর্থনীতির দেশ, সেখানে শিল্প, বাণিজ্য, বিনিয়োগের ব্যাপার রয়েছে, এবং আপনি জানেন ইদানিংকারের রাজনীতি অনেকটা অর্থনীতি দ্বারা চালিত। মিয়ানমারে অনেকেই কিন্তু সেই হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের মানবিক হাতের চেয়ে। জি, একটু বর্তমানের যে বড় সমস্যা সেদিকে আসি, সেটি হচ্ছে যে করোনা মহামারী। গতকালকে স্বাস্থ্যমন্ত্রী ব্রিফিং করলেন, শিরোনামটি এরকম হয়েছে যে ভ্যাকসিন আনতে সরকারের সবাই তৎপর, এবং তিনি আশাবাদী যে যেই দেশ থেকে আগে পাওয়া যাবে, স্বল্প মূল্যে পাওয়া যাবে, সেখান থেকেই আনা হবে। যতদূর আমি বিভিন্ন জায়গায় খবর পড়ে জেনেছি, তাতে আমার ধারণাটি এরকম হয়েছে যে এই ভ্যাকসিনের ট্রায়াল যেই দেশগুলো করছে তারা অগ্রাধিকার পাচ্ছে, যারা বিনিয়োগ করেছে ভ্যাকসিন তৈরি আবিষ্কারের ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাচ্ছে, যারা চুক্তি করেছে ওই দেশগুলোর সাথে তারা অগ্রাধিকার পাচ্ছে। এখন পর্যন্ত এই ধরনের কোনো খবর তো শিরোনাম হতে দেখলাম না, তাহলে কিসের ভিত্তিতে আমরা আশা করছি যে দ্রুত এবং স্বল্প দামে ভ্যাকসিনটি পেয়ে যাব, যেটির জন্য সারা বিশ্বের প্রায় সবগুলো দেশ চেষ্টা করে যাচ্ছে? আমার ধারণা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পরিস্থিতি বিবেচনা করে এবং তথ্যভিত্তিক মন্তব্য করেননি। উনি একটি রাজনৈতিক বুলির মতো কথাটি বলেছেন, যদিও এই পরিস্থিতিতে এভাবে কথা না বলা ভালো। কেননা দেখুন, প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, আমরা এখনো করোনা ভীতিতে রয়েছি। কতদিন চলবে আমরা জানি না। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই মন্তব্য করার আগে তাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হতো, যে আমরা কি কোনো ট্রায়ালের পার্ট হয়েছি কিনা, আমরা কি কোথাও বিনিয়োগ করেছি কিনা, আমরা কি কোনো জায়গায় অংশীদারিত্বের মধ্যে রয়েছে কিনা, যে ভ্যাকসিন পেলে কি হবে। তার কোনো তথ্য কিন্তু আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী থেকে আমরা জানতে পারছি না। যেটি হচ্ছেন, উনি হয়তো আশাবাদী করতে চেয়েছেন, যেটি রাজনৈতিক বুলি। এবং জানুন, আপনি জানেন যে এই মহামারীতে, প্যান্ডেমিকে এই ধরনের বুলি আমার মনে হয় একটু অদায়িত্বশীলতার পরিচয় দেয়। কেননা মানুষ আশাবাদী হতে চায় যে আমরা কি চায়নার সাথে আছি কিনা, আমরা কি ইন্ডিয়ার সাথে আছি কিনা, এমনকি আমরা পশ্চিমা দেশগুলোর সাথে আছি কিনা। আপনি দেখুন যে ভারতীয় পররাষ্ট্র সচিবের সফরেও উনি এক ধরনের আশাবাদ ছড়িয়েছেন, কিন্তু সেই আশাবাদের ভিত্তিতে কিন্তু আমরা এগোতে পারবো না। কারণ এই ধরনের কথা হচ্ছে যে আপনি আপনি আমরা আবিষ্কার করতে পারলে, সফল হলে আপনাকে সহযোগিতা করব। তার 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 গুণগত অবস্থা কি এবং তার মাত্রাগত অবস্থা কি, মানে কি সহযোগিতা হবে, পরিমাণে কি, কতটা, কতদিনে। আমাদেরকে অনেক তথ্যভিত্তিক হতে হবে, এবং করোনা মোকাবেলায় বাংলাদেশ রাষ্ট্রের আরো দায়িত্বশীল হওয়া, আরো যোগাযোগের ভিত্তিতে থাকা, এবং আরো আপনার জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা, বিশেষ করে ভ্যাকসিনের ক্ষেত্রে এটি কিন্তু করতেই হবে। কেননা আমরা সবাই ভাবছি যে এই মহামারী থেকে কিছুটা উত্তরণ ঘটতে পারবে ভ্যাকসিন যখন আসবে। তখন হয়তো আপনি দেখবেন উন্নত দেশগুলো ভ্যাকসিন ব্যবহার করছে, এবং আমরা ভ্যাকসিন নেই বলে
তখন আরো দুর্বল জায়গায় চলে গেছি। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে তথ্যভিত্তিক মন্তব্য করতে হবে। জি, গতকালকের ব্রিফিং আমরা আরেকটি বিষয় তার বরাত দিয়ে যেটি শুনলাম সেটি হচ্ছে যে অ্যান্টিজেন টেস্ট, অর্থাৎ শরীরে করোনা ভাইরাস আছে কিনা সেটা দ্রুত সময়ের মধ্যে জানার জন্য যেই টেস্ট সেটির অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু সেটা সীমিত পরিসরে। দেশ রূপান্তরের একটি শিরোনাম যে ঘোষণা হলেও শুরু কবে জানে না কেউ। অ্যান্টিজেন টেস্ট নিয়ে তারা বলছে যে স্বাস্থ্য অধিদপ্তর ও আইডিসিআর কিছুই জানে না, কোনো প্রস্তুতিও নেই। যদিও বিশেষজ্ঞদের দাবি ছিল যে র্যাপিড টেস্টের জন্যই এই অ্যান্টিজেনটা যেন অনুমোদন দেওয়া হয়, কিন্তু সেটি দেওয়া হলো সীমিত পরিসরে। এটিও আমার মনে হয় যে পরিস্থিতির বিবেচনায় এটি কোনো ভালো সিদ্ধান্ত না, এবং আমার মনে হয় যে আহ, যেই সমন্বয়হীনতার কথা আমরা শুরুর দিন থেকে বলছিলাম সেটি আরো প্রকট হয়েছে, এবং দায়িত্বহীনতার কথা বলছিলাম সেটি আরো প্রকট হয়েছে। এই মুহূর্তে আপনার দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর আলোচিত, কিন্তু মানুষের যে দ্রুত পরীক্ষা করা এবং সেই অনুযায়ী যে তৎপরভাবে অনুমোদন দেওয়া এবং সেটিকে আরো যে বর্ধিতকরণ করা দরকার, আরো বাড়ানো দরকার, এই জায়গাগুলোতে আমার মনে হয় স্পেসিফিক কথা বলা দরকার। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে করোনা যুদ্ধে প্রতিটি জনগণ নিজে বুঝে নিয়েছেন যে এই যুদ্ধ তার নিজের। এখানে আপনার 72% হসপিটাল বেড খালি থাকবে। এখানে আপনি টেস্ট করার জন্য এখনো অপ্রতুল জায়গা। এখানে আপনাকে টেস্টের পরে রেজাল্ট পেতে হলে 2-3 দিন অপেক্ষা করতে হবে এবং সন্দিহান থাকতে হবে এই রেজাল্ট কি ঠিক হলো কিনা। এই যে মৌলিক এবং বেসিক যে সমাধানগুলো, এটি কিন্তু আমরা এখনো ঘটাতে পারিনি। 160 দিনের মতো হয়ে গেছে আপনার করোনার প্রথম রোগী শনাক্ত হয়েছে বাংলাদেশে। অন্যান্য দেশগুলো কিন্তু এই কাজগুলো খুব সফলভাবে করেছেন, এবং আপনি যদি এশিয়ার দেশগুলোর দিকেও তাকান, তাদের যে বেস্ট প্র্যাকটিস হয়েছে, আমরা রিইনভেন্টিং দ্য হুইল না করে ওই বেস্ট প্র্যাকটিসকে যদি সততার সাথে, দায়িত্বশীলতার সাথে পালন করতে পারতাম, আমার ধারণা আমাদের করোনা পরিস্থিতি হয়তো আরো আরো ভালো হতো, মানুষ আরো আশাবাদী হতো, আমরা সামনের দিনগুলোতে আরো সুন্দরভাবে এগোতে পারতাম। না, যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, যে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন উঠছে, আপনি যেটি বললেন, যে তথ্যটি দিচ্ছিলেন যে হাসপাতালের বেড খালি, এটা তো আমরা জানি যে চিকিৎসা ব্যবস্থার প্রতি এক ধরনের আস্থাহীনতা থেকে, কিংবা টেস্টের ক্ষেত্রেও আমরা দেখছি যে পজিটিভ নেগেটিভ এক এক জায়গায় এক এক রকম রেজাল্ট চলে আসে। সেই সমস্যাগুলো, সংকটের এই আস্থাহীনতা দূর করার জন্য সেরকম কোনো উদ্যোগ কি আমরা নিচ্ছি? আমরা তো সেই দিকের কোনো অগ্রগতি কি আপনার চোখে পড়েছে বা পদক্ষেপ? আমার কোনো চোখে পড়ছে না কোনো অগ্রগতি, কেননা এই যে আপনি যদি আমাদের স্বাস্থ্য খাতকে এক বাক্যে বা এক শব্দে বলতে চান, সেটি হচ্ছে আস্থাহীনতা। মানুষের কোনো বিশ্বাস নাই, দুর্নীতি তো তার উপরে আরো বড় আকারে ধারণ করেছে। কিন্তু আপনি যখন দেখেন যে র্যাব কিংবা পুলিশ অভিযান চালিয়ে 3টি জায়গায় আপনাকে প্রমাণ করে দিল যে তারা টেস্ট করছিলেন না এবং তারা মানুষের টাকা হাতিয়ে নিচ্ছিলেন এবং তাদের চিকিৎসা ব্যবস্থাপনা অপ্রতুল, তারপরে স্বাস্থ্য মন্ত্রণালয় কি করে চিঠি দিতে পারে যে এই ধরনের তৎপরতা থাকবে না, পুলিশের অভিযান থাকবে না? এখন উনি পড়েছেন একটা শব্দ নিয়ে, যেটি কি অভিযান হবে না তদন্ত হবে, নাকি অভিযান হবে না দেখভাল করা হবে। এখন আমরা তো এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এখানে আমরা শব্দ নিয়ে লড়াই করতে পারবো না। আমরা মনে হয় জনগণ খুব পছন্দ করছিল যে আপনি হসপিটালগুলোতে যাচ্ছেন, আপনি শাহেদ কি করে বেরিয়ে এসলো, ডক্টর সাবরিনা কি করে বেরিয়ে এসলো। আপনি যদি ওই তৎপরতা না রাখেন, ওই নজরদারি না রাখেন, তাহলে তো যে কেউ চাইবে এই মহামারীতে বিলিয়নিয়ার হয়ে যেতে, কোটিপতি হয়ে যেতে, অসৎ হয়ে যেতে। আপনাকে নজরদারি রাখতেই হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় এই জনগণের মৌলিক যে চাহিদা এবং তার অধিকার, সেটি নিশ্চিত করতে পারছে না, বরং তাকে তার যে আস্থাহীনতা, আপনি যদি করোনার আগে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার উপরে একটি সার্ভে করতেন, আজকে তার আস্থাহীনতা আরো বেড়েছে। কথা ছিল করোনার ভেতর দিয়ে আস্থাহীনতা কমবে, মানুষ নির্ভর করবে, এটি ছিল সুবর্ণ সুযোগ। সেটি উল্টো ঘটেছে। যদিও মন্ত্রী নিজেকে A+ দেওয়ার কথা বলছে, নিজেকে মাপ চাচ্ছেন। আমার মনে হয় যে আস্থাহীনতা আরো বেড়েছে এবং অপ্রতুলতা আরো বেড়েছে, সমন্বয়হীনতা বেড়েছে, এবং সেই সাথে নজরদারি কিন্তু কমে গেছে। কেননা আমরা 2-1 শাহেদ এবং ডক্টর সাবরিনাকে ধরে যদি ভেবে থাকি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের দুর্নীতি, অনিয়ম আমরা ধরে ফেলেছি, আমরা বোকার স্বর্গে বাস করছি। এটির ক্যান্সারের মতো, করোনা তো একটি ভাইরাস, কিন্তু দুর্নীতি এবং অনিয়ম হচ্ছে ক্যান্সারের মতো, এবং এখানে নিচ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ব্যক্তিবর্গ জড়িত, এবং অতীতে যারা ছিলেন তারাও জড়িত। শুনবো নিশ্চয় আরও। আমরা গতকালকে সরকারের একটি চিঠি দেখেছি জনপ্রশাসন, সেখানে তারা বলছে যে গণমাধ্যমে কথা বলতে বিধি মানতে হবে। এই বিষয়ে নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে। আমাকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, ফিরবো খুব অল্প সময় পরেই, আশা করি সঙ্গেই থাকবেন দর্শক।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিটল টাটা আজ পত্রিকার সঙ্গে আছি মামুনুর রহমান খান। সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার। বিরতির আগে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, কালের কণ্ঠের শিরোনাম দেখছি যে সরকারি চাকুরে গণমাধ্যমে কথা বলতে বিধি মানতে হবে। এখানে যেটি দেখছি যে এই আইনটি অর্থাৎ সরকারি চাকরিদের যে বিধিমালা সেটি 1975 সালের 15ই আগস্ট পরবর্তী সামরিক সরকারের সময় করা। হঠাৎ করে এই সময় সেই বিধিটি আবার সরকারি কর্মকর্তাদের মনে করিয়ে দেওয়ার পিছনে কি যুক্তি থাকতে পারে? আম, তেমন কোনো যুক্তি নাই, হয়তো ভয় আছে। দেখুন না, সামরিক সরকারের সবকিছুকে আমরা অপছন্দ করি এবং আমরা অগণতান্ত্রিক মনে করি এবং কণ্ঠ রোধ করার অনেক আইন কানুন তারা করেছিলেন এবং বর্তমান সরকার বেশ সমালোচনাও করেন। কিন্তু প্রয়োজনে যদি তাদের মনে হয় কিছু কিছু তাদেরকে আবার বেছে নিতে হবে পুরোনো ফাইল থেকে বের করে, এটি আমরা পশ্চাৎ দিকে যাওয়ার মতো। দেখুন, মুক্ত গণমাধ্যমের যুগ, মুক্ত পৃথিবীর যুগ, গণ সোশ্যাল মিডিয়ার যুগ। এই সময় আপনি যদি সরকারি কর্মকর্তাদের বলেন যে তাদের মতামত উচ্চ উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের অনুমতি নিয়ে কথা বলতে হবে, সেটিতে যেটা হবে পুরো প্রশাসনের উপর একটি ভয় ছড়িয়ে যাবে এবং জনগণের যে তথ্য জানার অধিকার এবং এবং সাংবাদিকদের যে তথ্য জানার অধিকার, গণমাধ্যমের যে তথ্য পরিবেশনার অধিকার, এই তিনটা অধিকারই বাংলাদেশ বঞ্চিত হবে। কেননা আপনি জানেন যে সরকারি কর্মকাণ্ডের এক ধরনের জবাবদিহিতা থাকা উচিত, অবশ্যই সরকারের কাছে থাকা উচিত, পার্লামেন্টের কাছে থাকা উচিত এবং নাগরিকদের কাছেও থাকা উচিত। এবং গণতন্ত্রে এটি নিশ্চিত করার জন্যই তথ্যের আদান প্রদানের একটি প্রক্রিয়া রয়েছে। এখন কোথাও যদি আপনি সেটি ব্যাঘাত করেন, সেটিতে মনে হবে যে আপনি হয়তো কিছু একটা সংরক্ষণ করতে চাচ্ছেন অথবা বলতে চাচ্ছেন না। এই পুরো নোশনটাই কিন্তু খুব পজিটিভ না। কেননা আমরা দিন দিন চাচ্ছি যে এটি আরো স্বচ্ছ হোক, এটি আরো জবাবদিহিমূলক হোক। সরকারি কর্মকাণ্ড কিন্তু নাগরিকের জন্য, তার ভালোর জন্য, দেশের জন্য। সেটি জানতে বা জানাতে আপনার সমস্যা কোথায়? কোনো কোনো কর্তা ব্যক্তি যদি তার প্রমোশন করে থাকেন, প্রায়শই তারা করেন, সেগুলো অন্য বিষয়। কিন্তু আপনি তথ্যের আদান প্রদানে নিয়ম করে দিবেন, অনুমতি দিয়ে দিবেন, এটি পশ্চাৎ দিকে যাবে এবং এটি আমাদের কণ্ঠ রোধ করবে, গণতন্ত্রকে কম জবাবদিহিমূলক করবে এবং বাংলাদেশ তাতে সামনের দিকে এগোবে না। আরেকটি শিরোনাম কালকের হয়েছে, সেটি হচ্ছে যে আবারও নিজেদের ক্ষমতা কমানোর উদ্যোগ ইসির। এবং সেখানে যেটি আমি দেখছি যে গণপ্রতিনিধিত্ব আদেশের যে 91-এর ধারায় কোনো প্রার্থী নির্বাচনী আইন লঙ্ঘন করলে, ভঙ্গ করলে, অপরাধ করলে তার যে প্রার্থিতা বাতিলের ক্ষমতা ছিল কমিশনের, সেটি তারা বাতিল করার চিন্তা ভাবনা করছে। যেখানে কমিশনকে আরও স্বাধীন, আরও শক্তিশালী করার দাবি, সেখানে এই ধরনের কি বলবো উদ্যোগ কমিশনের ভিতর থেকে কিভাবে আসে? আগের উদাহরণটি এবং এই উদাহরণটি দুটোই বাংলাদেশ উল্টো দিকে যাওয়ার মতো। আপনি জানেন যে যখন সামরিক সরকারগুলো ক্ষমতায় ছিল, বিশেষ করে জেনারেল এরশাদের আমলে, তখন আমরা চেষ্টা করেছি বলতে যে নির্বাচন কমিশনকে কি করে শক্তিশালী করা যায়, কেননা নির্বাচন গ্রহণযোগ্য ছিল না, প্রশ্নবিদ্ধ ছিল। এবং কি করে নির্বাচন কমিশন সরকারের প্রভাবমুক্ত হয়ে নির্বাচনগুলো করতে পারেন। এখন এই সমস্ত কথা যখন কমিশন নিজে বলেন, তখন এই কমিশনকে আত্মঘাতী কমিশন ছাড়া আমার আর কোনো বিশেষায়িত করার সুযোগ নেই। কেননা আপনার দিন দিন এই ক্ষমতাগুলোকে বাড়াতে হবে এবং শুধু ক্ষমতা থাকা না, সেটিকে প্রয়োগ করতে হবে এবং আপনি আরো কঠোর আইন করবেন। কেননা বাংলাদেশে নির্বাচন হচ্ছে হারা জেতার ভেতরে সবচেয়ে বড় ঘটনা। অতএব কমিশন যখন এই কথা বলেন যে প্রার্থিতা বাতিলের ক্ষমতা তার হাত থেকে তা সরিয়ে দিতে চাচ্ছেন, তাহলে কমিশনকে মানুষ প্রয়োজন অনুভব করবেন কেন? কমিশন শুধু দাপ্তরিক কাজ করবে, সে শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করবে এবং কয়েকশো কোটি টাকা দিয়ে নির্বাচন করবে। এই কমিশন তো বাংলাদেশের মতো মানে যারা রাজনীতি ভালোবাসেন, গণতন্ত্র পছন্দ করে, নির্বাচন মুখর জাতি, সেখানে তো এই কমিশন মানানসই হবে না। কমিশনারদের মানে কমিশনকে আরো কার্যকর হতে হবে, যুগোপযোগী হতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বলতে হবে এটি যেন আর কেউ না করেন। কিন্তু তারা নিজ থেকে তাদের ক্ষমতা খর্ব করতে চাচ্ছেন, এটি ইতিহাসে বিরল। একটু প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে যে আমরা জানি যে করোনায় অর্থনীতির মতো, স্বাস্থ্য খাতের মতো শিক্ষা ব্যবস্থাও কিন্তু বিপর্যস্ত এবং এখন পর্যন্ত যেহেতু করোনার আমাদের দেশে ঊর্ধ্বগতি নাকি কোন জায়গায় আছে সেটি এখন পর্যন্ত বিশেষজ্ঞরা তা নিয়েই দোলাচলে আছেন। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে কি হবে না সেটি নিয়ে একরকমের দ্বিধাদ্বন্দ্বেই আমরা দেখছি কর্তৃপক্ষকেও, এবং অভিভাবক বিশেষজ্ঞদের মধ্যে এ নিয়ে কিন্তু উদ্বেগও আছে।
এইচএসসি বা এই অন্যান্য স্কুলগুলোর ব্যাপারে সিদ্ধান্ত না হলেও গতকাল মন্ত্রিসভা কিন্তু কওমি মাদ্রাসার যে ডিগ্রি এবং মাস্টার্স লেভেলের পরীক্ষা সেটির অনুমোদন দিয়েছে। কিভাবে দেখছেন বিষয়টিকে? আমার কাছে একটু বিসদৃশ মনে হচ্ছে, কেননা আপনি যদি পুরো পরিস্থিতির বিবেচনায় অন্যান্য শিক্ষা ব্যবস্থাপনা বা পরীক্ষা অথবা তার ক্লাস এগুলো নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন, কওমি মাদ্রাসার ক্ষেত্রে আপনি ভিন্ন সিদ্ধান্ত কেন নিচ্ছেন? কেননা করোনা কি আসলে চিনে চিনে আগাবে যে কে কওমি মাদ্রাসায় রয়েছে, কে সাধারণ শিক্ষা ব্যবস্থায়, কে ইংরেজি শিক্ষায় রয়েছে? ব্যাপারটা তো তা না। আমাদের এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে সবসময় অদূরদর্শিতার চোখে পড়ে এবং মনে হয় যে কোনো বিশেষ মহলকে খুশি করতে তাকে একটা বাড়তি সুযোগ দেওয়া হচ্ছে। এই অতিমারির সময়ে এই ধরনের কাজ করে আরো বেশি কি বলবো, আরো বেশি নাজুক হবে পরিস্থিতি এবং প্রশ্ন উঠবে যে কেন আমরা এক চোখে সবাইকে দেখছি না। আমার ধারণা এটি পুনর্বিবেচনা করা উচিত এবং যেই কারণে আপনি অন্যান্য শিক্ষা ব্যবস্থাপনা বা পরীক্ষা বা ক্লাসরুম বন্ধ রেখেছেন সেই কারণে কওমির ব্যাপারটাকে আপনাকে একই সিদ্ধান্ত নিতে হবে। আরেকটি প্রসঙ্গে আসি, ইত্তেফাকের যেই শিরোনামটি বিদ্যুতের ভুলভাল বিলে অতিষ্ঠ গ্রাহক, এটি নিয়ে কিন্তু বিদ্যুৎ মন্ত্রণালয়, বিআরসি সকলেই কথা বলেছে। তারা এর মধ্যে আশ্বাস দিয়েছে, তদন্ত কমিটি হয়েছে যে এই ভুলগুলো তো সংশোধন করাই হবে, বাড়তি বিল সমন্বয় করা হবে এবং এই ঘটনার পুনরাবৃত্তি হবে না। কিন্তু এরপর থেকেও যে বিলগুলো আসছে সেখানে কিন্তু একই রকমের অভিযোগ পাওয়া যাচ্ছে এবং ইত্তেফাক যেটি বলছে যে বাসায় না গিয়েই খেয়াল মতো ইউনিট দেখে মিটার রিডাররা, ভুলের প্রতিকার পাওয়া সহজ নয়, হয়রানির সঙ্গে খালি হচ্ছে পকেট, স্লটের কারণে এক ইউনিট কম বেশি দেখালেই বিলের ব্যাপক ফারাক হয়। দিনের পর দিন এই অনিয়ম কিভাবে চলতে পারে? আমি নিজেও ভুক্তভোগী এবং অবিশ্বাস্য যে বাসাতে আমি 4 মাস ছিলাম না সেখানেও বিল এসছে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এখন দেখুন, এগুলা গণমাধ্যমে এসে বলা যে এগুলা সংশোধন করা হবে, অ্যাডজাস্ট করা হবে, আর কখনো ঘটবে না, এগুলো কিন্তু আসলে গ্রহণযোগ্য না। কেননা কেন ঘটলো, কার নির্দেশে ঘটলো? আপনি কি কাউকে সামনে এনেছেন, শাস্তি দিয়েছেন? আপনি যে পৃথিবীর সব জায়গায় কোভিড-19 সময় এই এই ধরনের বিলগুলোকে আরো কমিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আপনাকে দিতে হবে না, অনেকদিন পরে দিবেন। বিআরটি এর একটা ফি দেওয়া হয়নি বলে সেদিন গাড়ি আটকানো হয়েছে, যদিও বিআরটিএ বলেছে আপনি পরে আসতে পারেন। তার মানে সিদ্ধান্ত যিনি নেন এবং পুলিশ যারা দায়িত্ব পালন করেন তাদের দুটি উদ্দেশ্য থাকে, ভিন্ন উদ্দেশ্য থাকে। কাজে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে বিদ্যুতের এই বিল নিয়ে ঘটনাটি যে ঘটলো আপনাকে দিনের আলোতে আনতে হবে কাদের কারণে এটি ঘটলো এবং আর ঘটবে না এবং এটি সংশোধন করা হবে, অ্যাডজাস্ট করা হবে। এটি খুব লেম যুক্তি এবং এইভাবে নাগরিক সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব না। আমরা আশা করব যে নিশ্চয়ই এই ব্যাপারে অন্তত উদ্যোগী হবে এই করোনার এই বিরূপ সময়ে। আপনাকে অনেক ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, নিটল টাটায় আজ পত্রিকা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনাদের জানিয়ে রাখি, অনুষ্ঠানটি প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 9টা 15 মিনিটে এবং শুক্রবার 10টা 10 মিনিটে প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ রইল। করোনাকালে আবারও আপনাদের কাছে অনুরোধ, মাস্ক পরে শারীরিক দূরত্ব বজিয়ে রেখে নিরাপদে থাকবেন এবং RTV সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।